এবার এ রাজ্যও বলল এ রাজ্যের কিছু অংশে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কেরলের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ। নবান্নে জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ রুখতে কড়া রাজ্য সরকার। এবার থেকে প্রতি সপ্তাহে দুদিন রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। এ সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার লকডাউন। আগামী সপ্তাহে বুধবার ছাড়া অন্য কোন দিন লকডাউন তা পরবর্তী সোমবারে ঘোষণা করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন আইএমএর রাজ্য সম্পাদক ডাক্তার শান্তনু সেন, আমাদের সঙ্গে রয়েছেন সেক্রেটারি ন্যাশনালিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ডাক্তার সোমনাথ সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডাক্তার অভিজিৎ চৌধুরী। আরও দুজন চিকিৎসক আমাদের সঙ্গে যোগ দেবেন এই আলোচনায়। প্রথমেই দেখে নেওয়া যাক, গতকাল আমরা আইএমএর অন্যতম চেয়ারম্যান মোঙ্গা ডাক্তার মোঙ্গা তার বক্তব্য আমরা তুলে ধরেছিলাম। তিনি বলেছিলেন দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। COVID cases in the country have crossed 10 lakh mark today, and the deaths have increased beyond 25,000. This is now exponential growth. Every time the number of cases per day is increasing from 25,000, 30, 35,000. So this is really a bad situation for the country. This is now spreading to areas which were hitherto not, known that there will be many cases over there. In south states of the country, for example, Kerala and Karnataka, and even in Bengal and northeast, and the cases are increasing by leaps and bounds, and this is a bad sign. It shows that it is now a community spread, and wherever it is going, it may be penetrating down into the villages and towns also, where it will be very difficult to control the situation. বিশিষ্ট চিকিৎসক অরবিন্দ কুমারও তিনিও বলেছিলেন দেশে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, আইএমএ ঠিকই বলছে। Transmission has been there for quite some time. It was localized to pockets. So if you see in Dharavi, if you see also in several areas in Delhi, there was almost the whole community which was involved. There were some cases where you could clearly pinpoint the contact. There were many where you could not pinpoint the contact, and it was happening. But these were pockets of community transmission, but there was no crisscross and cross-country community. But today, you have spread of infection across the country. So I would 100% agree with the assessment of IMA that there is a community transmission in the country today. ডাক্তার শান্তনু সেন, গতকাল পিনারাই বিজয়নের বক্তব্য শুনিয়েছিলাম, মোঙ্গার বক্তব্যও শুনিয়েছিলাম, অরবিন্দ কুমারের বক্তব্যও শুনিয়েছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আইসিএমআর তো ঘোষণা করেনি, কিন্তু আজকে তো নবান্ন থেকে স্বরাষ্ট্র সচিব ঘোষণা করে দিলেন এ রাজ্যে গোষ্ঠী সংক্রমণের কথা। সুতরাং এ রাজ্যে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। দেখুন, গতকাল আমি কিন্তু আপনাদেরকে ইনডিরেক্টলি হিন্ট দিয়েছিলাম এবং আমি আপনাকে বলেছিলাম যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার অফিসিয়ালি এই কথাটা বলা আমার পক্ষে অসুবিধা, কিন্তু আমি সাফিসিয়েন্ট হিন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে আইসিএমআর সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এই গোষ্ঠী সংক্রমণটা অফিসিয়ালি আবার বলছি আইসিএমআর বলার কথা, তার জন্য আইসিএমআর সেরো সার্ভে করে এবং সেরো সার্ভে করে তার নিউট্রাল রিপোর্ট একটা দেওয়ার কথা, কিন্তু আইসিএমআর সেরো সার্ভে সেভাবেই করছে যেভাবে এটা প্রমাণ করা যায় যে গোষ্ঠী সংক্রমণ হয়নি। কিন্তু ভারতবর্ষে প্র্যাকটিক্যাল চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। আজকে রুরাল ইন্ডিয়া যেগুলো সম্পূর্ণ গ্রিন জোন ছিল, যেটা আমি আমার বাংলাতেও বিভিন্ন ডিস্ট্রিক্টে গতকাল আমি আপনাদের একই কথা বলেছি, এই আবার একই কথা বলতে হয় 24 ঘন্টার ব্যবধানে, যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসার পরে কিন্তু আজকে একদিকে যেমন সারা ভারতবর্ষে রুরাল ইন্ডিয়ায় করোনা স্প্রেড করেছে, ঠিক তেমনি বাংলার 23টা জেলায় যেগুলো গ্রিন জোন ছিল, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এটসেট্রা, সেই জায়গাগুলোতে কিন্তু করোনা স্প্রেড করেছে। এবং আজকে ভারতবর্ষের সংখ্যার নিরিখে যদি দেখেন, কোথাও কোথাও ভারতবর্ষ 3 নম্বর থেকে 2 নম্বরের দিকেও চলে যাচ্ছে। এখন আইসিএমআর সংখ্যা চাপার জন্য বা ভারতবর্ষকে সারা বিশ্বের নিরিখে যাতে খারাপ প্রতিপন্ন না হয় তার জন্য এটা করতে পারে, কিন্তু বাস্তব চিত্রটা এরকম। বাস্তব চিত্রটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের এই যে লকডাউনের আজকে পদক্ষেপ নেওয়া হয়েছে সপ্তাহে 2 দিন করে, এটা খুব সময় উপযোগী। আমি সেক্রেটারি ন্যাশনালিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাক্তার সোমনাথ সরকার, তাহলে কি কেন্দ্রের আসলে একটা
কোথাও একটা অসুবিধে রয়েছে এই 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 গোষ্ঠী সংক্রমণ ঘোষণার ক্ষেত্রে? কারণ পরিযায়ী ছেড়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়, ডাক্তার শান্তনু সেন বারবার যেদিকে পিন পয়েন্ট করছেন, এবং সেই কারণেই দায়িত্ব নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। আসলে যেটা দেখেছি আমরা বরাবরই এদের একটা উদ্দেশ্য হচ্ছে কার ঘাড়ে দায়টা চাপিয়ে দেবে। কিন্তু এটা তো দায় চাপানোর ব্যাপার নয়, এটা ভারতবর্ষের সমস্যা। এখানে পশ্চিমবঙ্গ আলাদা একটা অঙ্গ রাজ্য হতে পারে, কিন্তু সে ভারতবর্ষের বাইরে নয়। এবং সবসময় যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষের বাইরে, আগে তো পশ্চিমবঙ্গের কথা আমরা কেরল চিন্তা করি। ভারতবর্ষের বাইরে? কেরল সরকার সাহস দেখিয়েছে গোষ্ঠী সংক্রমণ ঘোষণার, পশ্চিমবঙ্গ সরকারও সাহস দেখালো নাকি গোষ্ঠী সংক্রমণ ঘোষণার? একদিনের ব্যবধানে উল্টি খায়নি, পাল্টিটা খেয়েছে একদিনের ব্যবধানে। আপনি যদি দেখেন আমাদের যে চিফ সেক্রেটারি বললেন কোনো চিন্তার ব্যাপার নেই, সব ঠিক হয়ে যাবে, সব আমি ঠিক আছি। আজকে 180 ডিগ্রি ঘুরে এমন কি হলো 24 ঘন্টার মধ্যেই একেবারে গোষ্ঠী সংক্রমণ মেনে নিল। আর কতগুলো এক জিনিস দেখবেন আপনারা পাবেন, সেগুলো এক ধরনের ব্যাপার। কিছু কথা আসলে পরিযায়ী শ্রমিক আসবে, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, ICMR পারেনি। আগে আমরা কি করেছি সেটা দেখি। প্রথম থেকেই ব্যর্থ। আপনি যদি দেখেন লকডাউনের প্রথম লকডাউনে যে চূড়ান্ত ব্যর্থতা দেখিয়েছে, বাজার হচ্ছে, হাট হচ্ছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, আর আমাদের যে মাননীয়া উনি বলেছেন এ তো চক্রান্ত, এ তো সবই চক্রান্ত, কিছু চিন্তা করে। আর কি হচ্ছে কোনো ব্যাপার না, ওই দুটো ফ্যামিলির মধ্যে 3টে আছে, আর 4টে ফ্যামিলির মধ্যে 5টা আছে। এইভাবে জিনিসটাকে বরাবর লঘু করে দেওয়ার চেষ্টা করেছেন। সেই প্রথম থেকে আমরা দেখেছি কি লঘু করার যে প্রচেষ্টা। লকডাউন চলছে, তার মধ্যে আপনি একটাই, ভারতবর্ষের বাইরে না, উনি সবসময় আলাদা, কারণ উনি বাংলার গর্ব। আলাদা বলেই উনি সবসময় নিজেকে একটু আলাদা করে দেখেন। আচ্ছা। উনি বেরিয়ে যাচ্ছেন মাইক নিয়ে, সবাই কি ভাবছে, উনি বড় বড় গোল্লা কেটে বলছেন এখানে। আমার নির্দিষ্ট প্রশ্নের উত্তর পেলাম না, কেন্দ্রীয় সরকার গোষ্ঠী সংক্রমণ মানতে চাইছে না কেন? এই প্রশ্নটার উত্তর পেলাম না। আমি আবারও আসবো আপনার কাছে এই প্রশ্ন নিয়েই। আমি ডাক্তার চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে নিশ্চয়ই মুখ্য সচিব কি বলেছেন? মুখ্য সচিব বলেছেন যে আতঙ্কিত হবেন না, করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে, কিন্তু আমাদের রাজ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আপনি এটাকে মান্যতা দিচ্ছেন কিনা? সরকার, আমি একজন সরকারি কর্মী, কাজেই সরকার তার মুখ্য সচিব যেটা বলেছেন সেই প্রসঙ্গে আলোচনায় আমার মনে হয় আমাকে মান্যতা দিচ্ছি অথবা দিচ্ছি না এই প্রসঙ্গটার অবতারণা না করাই ভালো। আমি সেটাতেই খুশি থাকব। আমি শুধু যেটা বলতে চাই সেটা হচ্ছে সারা দেশের মতন এ রাজ্যেও আমরা কিন্তু খুব সুখে নেই, এবং আমার ধারণা হচ্ছে সারা দেশে এবং এ রাজ্যে সামগ্রিকভাবে যে চেষ্টাটা চলছে মানুষকে সংহত করার, এই মুহূর্তে দাঁড়িয়ে একজন চিকিৎসক হিসাবে আমার ভাবনাটা এভাবেই পরিচালিত হওয়া দরকার যে আমি কতটা মানুষের পাশে থাকতে পারছি, সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থা, মানুষের মৃত্যু কমানোর ক্ষেত্রে, মানুষের কষ্ট কমানোর ক্ষেত্রে কতটা উপযোগী হতে পারছি। আমার মনে হয় সেটাই সরকারেরও অ্যাপ্রোচের সবথেকে বেশি যৌক্তিকতা হবে। এবং অর্থাৎ কিনা একজন চিকিৎসক হিসেবে আমি অন্তত মনে করি যে বিজ্ঞানের দিকটাই আপাতত আমার মাথায় এই মুহূর্তে থাকা দরকার, এবং মানুষের পাশে থেকে বিজ্ঞান দিয়ে স্বাস্থ্যের অঙ্গনগুলোকে মানুষের উপযোগী একটু করে তুলে যদি মানুষের কষ্ট কমানো যায়, আমি অন্তত একজন চিকিৎসক হিসেবে সেটাকেই সব থেকে উপযুক্ত বলে। মানে আমরা কি বিজ্ঞানকে গুরুত্ব না দিয়ে আসলে রাজনৈতিক চাপানুতরটাই বেশি হয়ে যাচ্ছে কিনা একবার দেখে নি। আজকে নবান্ন থেকে কি ঘোষণা করা হলো। কোভিড-19 স্প্রেড করছে এবং ইনক্রিজিংলি মনে করা হচ্ছে যে কমিউনিটিতেও স্প্রেড করা শুরু হয়েছে। কেরলের পর এবার পশ্চিমবঙ্গ, এ রাজ্যেও কয়েক জায়গায় গোষ্ঠী সংক্রমণ, জানিয়ে দিল নবান্ন। বিভিন্ন স্তরের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। সংক্রমণ ঠেকাতে আরও কড়া রাজ্য সরকার। এবার থেকে সপ্তাহে 2 দিন রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন।
পরের সপ্তাহে বুধবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আরও একদিন লকডাউন থাকবে। লকডাউনের দিনক্ষণ নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হবে। এখন থেকে রেগুলার আলোচনা হবে এবং চেষ্টা করা হবে সপ্তাহে 2 দিন করে কমপ্লিট লকডাউন এনশিওর করা। কারেন্ট উইকে এটা বৃহস্পতিবার এবং শনিবার করা হবে। বুধবার আবার এরকম লকডাউন উইল বি এনফোর্সড। এর আগে তিরুবনন্তপুরমের উপকূলীয় এলাকায় গোষ্ঠী সংক্রমণের কথা জানায় কেরল সরকার। কয়েকদিন আগে চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে দাবি করে। কেন্দ্রীয় সরকার অবশ্য তা মানতে নারাজ। এরই মাঝে নবান্ন জানিয়ে দিল পশ্চিমবঙ্গের কয়েক জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু। নিউজ 18 বাংলা। ডাক্তার শান্তনু সেন, ডাক্তার সোমনাথ সরকার যেটা অভিযোগ করছেন যে একদিন মুখ্য সচিব এক কথা বললেন, আবার পাল্টি খেয়ে আজকে গোষ্ঠী সংক্রমণের কথা উঠে এলো, এর মধ্যে কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? সোমনাথ বাবু কি বলছেন, ওনার কথা উত্তর দেওয়ার মতো সেই জায়গায় আমি এখনো অত নিচে নামিনি। কারণ উনি যে একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছেন আপনার টিভিতে আমি দেখছি। আমি ব্যক্তি সোমনাথ বাবুকে যোগ্য সম্মান দিয়ে বলছি, সেই অর্গানাইজেশনটা কবে তৈরি হয়েছে, তার অস্তিত্ব কি, কে তার মেম্বার খায় না মাথায় দেয়, আমি সেটা জানি না। আমি আবার বলছি, প্রফেশনাল কলিগ হিসাবে আমি তাকে যোগ্য সম্মান দিয়ে এটা তার অর্গানাইজেশন সম্বন্ধে বললাম। সুতরাং তিনি কি বললেন সেটার কিছু যাবে আসবে না, বাস্তবটা এটাই। তিনি তো ব্যক্তিগতভাবেই বললেন যে আসলে এটা পাল্টি। একদিকে যখন পরিস্থিতি স্বাভাবিক বলা হচ্ছে, তখন গোষ্ঠী সংক্রমণ স্বীকার করে নেওয়া হচ্ছে, তার মানে তো আশঙ্কার। আমি সেটাই বলছি। ওনার প্রশ্নের উত্তরটা আমি ওনার মতো করে দিতে চাইবো। যখন এই বাংলায় কোমরবিডিটি ফ্যাক্টরটা কতটা ডেথের জন্য কারণ, সেইটা দেখানোর জন্য যখন এই বাংলায় কোমরবিডিটি ডেথগুলোকে আলাদা করে মেনশন করা হচ্ছিল, তখন গেল রব তুলে সমালোচনা করা হয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে তাহলে কি সেটা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পাল্টি ছিল? যখন তারা নিউজ হেলথ বুলেটিন বার করছিল, ডান দিকের কোণের কলমে জল করে কোমরবিডিটি ফ্যাক্টরের জন্য কারা মারা গেছে সেটা আলাদা করে মেনশন করা হচ্ছিল। সেটা কি তাহলে আমরা পাল্টি ধরবো, কেন্দ্রীয় সরকারের পাল্টি? আমরা কি ধরবো এটাই যে যখন র্যাপিড কিটগুলো এলো, সে আবার একই কথা বলতে হয়, চায়না থেকে 145% প্রফিটে কিনে এনে তারপর যখন বললো যে কিটগুলো একদিন পরে ফলটি সব ফেরত নিয়ে গিয়ে তাহলে বললো আমরা এবার সাউথ কোরিয়া থেকে আনবো, কিন্তু আজ অব্দি র্যাপিড কিট খুঁজে পাওয়া গেল না দূরবীন দিয়েও। এটা কি তাহলে পাল্টি খাওয়া? কেন্দ্রের ব্যর্থতা, লকডাউন নিয়ে কেন্দ্রের ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠছে। লকডাউন নিয়ে কেন্দ্রের যে পরিস্থিতি সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং কেন্দ্র কি দায়ভার আসলে রাজ্যগুলোর ওপর ছেড়ে দিয়েছে শেষ মুহূর্তে, এই প্রশ্ন উঠেছে। লকডাউন রাজ্য ঘোষণা করুক, লকডাউন জেলা ঘোষণা করুক, যেটা শান্তনু সেন বলছেন। অয়নবাবু আমি একটা কথা বলবো, অয়নবাবু আমি একটা কথা বলবো এক সেকেন্ডে। প্রবলেমটা দুটো জায়গায়। এই ভারত সরকারের আমলে এক, ফেডারালিজমটা ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো আলোচনা কোনো রাজ্যের সাথে হয় না। আর দুই, কোনো স্বশাসিত সংস্থাকেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হয় না। এটা সিবিআই বলুন, ইডি বলুন বা আইসিএমআর বলুন। সে কারণে আইসিএমআরও ভয়ে থাকে কেন্দ্রীয় সরকার যেটা বলে দেবে সেটাই তোতাপাখির মতো তারা বলবে। তা না হলে আইসিএমআর অনেকদিন আগেই প্রপারলি সেরো সার্ভে করে ভারতবর্ষে যে কমিউনিটি স্প্রেড হয়েছে, যে দেশটা সারা পৃথিবীর নিরিখে দ্বিতীয় বা তৃতীয়তে পৌঁছে গেছে, সেই দেশে এখনো কমিউনিটি স্প্রেড হয়নি, এটা কেউ বিশ্বাস করবে না। শুধু আমাদের ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর, বিরতির আগে যেতে যেতে আপনাদেরকে দেখাই করোনা পরিস্থিতিতে 5 দিন ব্যাংক খোলা থাকবে। সোম থেকে শুক্রবার খোলা থাকবে ব্যাংক। কাজ হবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, প্রত্যেক শনিবারই বন্ধ থাকবে ব্যাংক। রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাংক ইউনিয়নগুলি। আপনাদেরকে আবারও জানাই, প্রতি সপ্তাহে 5 দিন করে ব্যাংক খোলা থাকবে। শনি রবি প্রত্যেক শনিবার বন্ধ থাকবে ব্যাংক, এবং কাজ হবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত।
রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রথম লকডাউন দফার সময় সেই রকমভাবে লকডাউন পালন হয়নি, প্রশাসন সেই রকম ব্যবস্থা নেয়নি। ডাক্তার সোমনাথ সরকার, আপনি এই অভিযোগটা তুললেন, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চিকিৎসক মহল অভিযোগ তুলেছিল যে প্রথম লকডাউনের সময় ঠিকঠাকভাবে পরীক্ষাই হয়নি, আর প্রথম লকডাউন ঘরবন্দি করে রেখে কোনো লাভই হয়নি। আজকে রাজ্য সরকারের ওপরে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে, আসলে দায়ভার ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির ওপরে। আপনি বাঁকুড়ার ছেলে, গতকাল জানলাম ডাক্তার সোমনাথ সরকার। সবাই আলাদাভাবে দেখছেন কেন আপনারা? আমরা তো উনি অঙ্গরাজ্যের কথা বলছেন, আমরা তো সবাই একসাথে কাজ করবো। কেন্দ্রীয় সরকার বা আলাদা কিছু না। প্রথম লকডাউনের দুটো উদ্দেশ্য ছিল। এক নম্বর হচ্ছে প্রিপারেশন করা। আমাদের যে টোটাল সিস্টেমটা আছে, আমরা প্রিপেয়ার ছিলাম না, প্রিপারেটরি টাইম দেওয়া হয়েছিল। এবং যে লকডাউন ব্যাপারটা কি, কারণ লকডাউন শব্দটার সঙ্গে মানুষের খুব একটা পরিচিতি ছিল না, সেজন্য যেটা চেষ্টা করা হয়েছিল খুব কঠোরভাবে একটা বিশেষ সময় ছাড়া একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষকে কি করে থাকা যায় এবং কিভাবে আমরা পরবর্তীকালে চলবো সেটার সম্বন্ধে অ্যাওয়ার করা। আর টেস্টিং এর সম্বন্ধে আমি বলতে পারি, প্রথম দিকে পৃথিবীর সব জায়গায় দেখুন টেস্টিং কম হয়েছে। আর যেটা কমিউনিটি স্প্রেডের ব্যাপার বলছেন, এটা নিয়ে আমরা যদি এত কথা বলি মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি হবে। কমিউনিটি স্প্রেড শুধু আইসিএমআর থেকে বলে দেওয়া হোক যে গোষ্ঠী সংক্রমণ, যেমন ভাবে পিনারাই বিজয়ন বললেন, যেমন ভাবে রাজ্য সরকার বলল, অসুবিধে কি আছে? 69 ডিস্ট্রিক্ট নিয়ে 69টা ডিস্ট্রিক্টে, দয়া করে শুনুন, 69টা ডিস্ট্রিক্টে কমিউনিটি স্প্রেড হওয়ার জন্য অলরেডি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার রিপোর্ট ফাইনাল স্টেজে আছে। এবং সেই ফাইনাল স্টেজে না দেখে হুট করে এরকম 24 ঘন্টার ব্যবধানে কখনো আইসিএম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন, যেটা সারা বিশ্ব পৃথিবীতে তাদের নাম আছে, তার মানে কি পিনারাই বিজয়ন বা রাজ্য সরকার এই ঘোষণা করে ঠিক করেনি? তারা তো এটা তো গোষ্ঠী সংক্রমণ, তো লোকালাইজড বেসিসে গোষ্ঠী সংক্রমণের কথা বলা হচ্ছে। তার মানে কি আমরা স্বীকার করবো সারা পশ্চিমবঙ্গে বা সারা কেরালায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে? এককালে তো এই কেরালা মডেল নিয়ে আমরা খুব প্রশংসা করেছি। গোষ্ঠী সংক্রমণের ব্যাপারটা প্রথম ভারতবর্ষে আসলো ধারাবি থেকে, এবং সেই ধারাবি করে দেখিয়ে দিয়েছে যে কি করে গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে নয়। আজকে ধারাবি মডেল সারা বিশ্ব পৃথিবী গ্রহণ করছে। আজকে যদি আমরা দয়া করে, আমরা চিকিৎসক, আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের সমাজের প্রতি একটা বার্তা থাকবে। এই যে গোষ্ঠী সংক্রমণ করে আমরা এখন রাস্তায় বেরোতে গেলে সবাই আমাদের প্রশ্ন, ডাক্তার গোষ্ঠী সংক্রমণে আমরা সবাই অ্যাফেক্টেড হয়ে যাবো কালকে। আমরা প্রথমে যে বডি ল্যাঙ্গুয়েজটা দেওয়ার চেষ্টা করবো, মানুষের প্রতি যে একটা আমাদের বার্তা থাকবে, গোষ্ঠী সংক্রমণ মানে ভয় পাওয়ার কিছু নেই। এটা ছোট ছোট জায়গায় অবশ্যম্ভাবী, এটা হবেই, আজ নয় কাল হতেই পারে, কিন্তু এটা আমাদের গোষ্ঠী সারা চৌধুরী আজ নয় কাল হতেই পারে, কিন্তু কেন্দ্র গড়িমসি নিয়ে অভিযোগ উঠছে, আবার এক এক রাজ্য এক এক রকম ভাবে ঘোষণা করে দিচ্ছে। এইটাকে আপনি কিভাবে দিচ্ছেন? না, মানে আমার নিজের মনে হয় যে আমরা যে আলোচনাগুলো করছি এটা অনেকটাই তাত্ত্বিক। আমার কাছে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রায়োগিক দিক কি হবে। আমার মনে হয় যে সংক্রমণ হলে, হ্যাঁ ঠিক তাই, মানে গোষ্ঠী সংক্রমণ হোক অথবা যেভাবে আমরা ডিল করছিলাম, দেখুন আগুনটা ধিক করে জ্বলতে এখন আমাদের অনেকের বাড়ির কাছে চলে এসছে। সুতরাং সরকার কি বললো না বললো, একজন চিকিৎসক হিসাবে আমি বিশ্বাস করুন সত্যিই আদৌ আলোড়িত নই সেটা নিয়ে খুব বেশি তার তাত্ত্বিক আলোচনার মধ্যে ঢুকে মাথার চুল ছিঁড়ে তাতে করে কি কালকেই প্রায়োগিক তফাৎ ঘটবে। আসলে তো মানুষগুলোকে আমাকে রক্ষা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সেটা নিয়েই বেশি আমাদের চিন্তা ভাবনা করা দরকার, যে মানুষগুলোকে আমরা কিভাবে আরও একটু ভালো রাখতে পারবো, হাসপাতালে আরও একটু ভালো করে আমরা যদি মানুষগুলোকে রক্ষা করতে পারি, যার জন্য দেশের সমস্ত মানুষকে, প্রত্যেকটা মানুষকে অবশ্যই চিকিৎসকদের এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হবে এবং সরকারও সেই জিনিসটা ভাববে। কিন্তু ওই গোষ্ঠী সংক্রমণ কবে হবে এই যে তাত্ত্বিক আলোচনায় ঢুকে এই মুহূর্তে কালক্ষেপের কোনো সময় আছে বলে ব্যক্তিগতভাবে অন্তত আমার মনে হয় না। এটা হয়তো মানে রাজনৈতিক আলোচনার বস্তু হতে পারে, কিন্তু বিজ্ঞানের দিক দিয়ে আমার কাছে একজন চিকিৎসক বা বিজ্ঞানী হিসেবে এটা খুব একটা নতুন বার্তা বহন। আপনি বলছেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে সরকারই হোক না কেন ঠিকঠাক পদক্ষেপটা নিতে হবে সংক্রমণ রোধে। সেই সংক্রমণ রোধে পদক্ষেপের জন্যই কি সপ্তাহে দুদিন, প্রতি সপ্তাহে দুদিন লকডাউনের কথা, পুরোপুরি লকডাউনের কথা ঘোষণা করলো রাজ্য সরকার? আমি আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আমাদের সঙ্গে আছেন আরো দুজন চিকিৎসক, ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যে আবার শুরু হলো লকডাউন এবং এ সপ্তাহে বৃহস্পতিবার, শনিবার এবং পরের সপ্তাহে আবার বুধবার, আবার কবে হবে সেটা সোমবার জানিয়ে দেওয়া হবে। আপনি তো আমাদের সবসময় অঙ্কের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করেন, এখানে অঙ্ক কিছু মেলে? কেন বৃহস্পতিবার, কেন শনিবার, কেন আবার পরের দিন বুধবার? দেখো, একটা জিনিস আগে আমাদের বুঝে নিতে হবে যে আমরা যদি কমিউনিটি ট্রান্সমিশন অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ ডিক্লেয়ার করি প্রশাসনিক তরফ থেকে, তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে যারা সংক্রামিত হচ্ছে তারা কার থেকে সংক্রামিত হচ্ছে বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে যে বিষয়টা দাঁড়ালো সে বিষয়টা হচ্ছে আমি ধরো 4 মাস ধরে ঘরে বসে আছি কিন্তু আমি সংক্রামিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাহলে আমি ঘরে 4 মাস ধরে থাকবো এবং আমার মধ্যে যাতে সংক্রমণটা না ছড়ায় আমাকে সেইটাই লক্ষ্য করতে হবে এবং সেটাই কমিউনিটি ট্রান্সমিশনের দ্বারা হচ্ছে। তাহলে প্রশাসনকে কাজটা কি করতে হবে এখন? প্রশাসনকে যেমনভাবে আমার ব্যক্তিগত সুরক্ষাকে, আমার ব্যক্তিগতভাবে আমি সংক্রামিত যাতে না হই সেটা যেমনভাবে প্রতিহত করতে হবে, তেমনি সমগ্র কমিউনিটি, যে কমিউনিটির মধ্যে আমি বসবাস করছি সে কমিউনিটিটাকে সুরক্ষিত করতে হবে। তবেই কিনা কমিউনিটি ট্রান্সমিশনটা তোমার আটকাবে বা প্রতিহত হতে হবে। মানে লকডাউনই একমাত্র পথ নয় না, তোমাকে এই কমিউনিটি ট্রান্সমিশনটা কতটা প্রতিহত করা যাবে সেটা নির্ভর করবে তোমার লেভেল অফ ট্রান্সমিশনের উপরে। 4 ধরনের লেভেল অফ ট্রান্সমিশন হয়। একটা হচ্ছে সাবস্টেন্সিয়াল আনকন্ট্রোলড, একদম অনিয়ন্ত্রিত, একটা কিছুটা নিয়ন্ত্রিত, একটা মডারেট লেভেল, আর একটা হচ্ছে খুব কম ট্রান্সমিশন যেখানে হচ্ছে। এবং তার উপরে ভিত্তি করে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কমিউনিটি মিটিগেশন পলিসি, যেটা 4 ধরনের হয় আবার। একটা লো, একটা মডারেট, একটা সিগনিফিকেন্ট, আর একটা লোকগুলোকে নিয়ে একটা আলাদা প্লেসে শেল্টার করে রাখা যেতে পারে। ঠিক আছে? তো সেই যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা টোটালি ডিপেন্ড করবে তোমার এপিডেমিওলজি, তোমার সেই কমিউনিটি, যে কমিউনিটিটাতে আমার বেশি কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে তার স্ট্রাকচার, তার ক্যারেক্টারিস্টিক, আমার হেলথ কেয়ার সিস্টেম এবং পাবলিক হেলথ কেয়ার ফেসিলিটির উপরে। ডাক্তার চট্টোপাধ্যায়, লকডাউনে আমরা ফল পেতে পারি আগামী দিনে, নাকি মনে হচ্ছে যে আসলে আমরা কি পরিকল্পনা করছি সেটা বুঝেই উঠতে পারছি না? হ্যাঁ, দ্বিতীয় কথাটাই সম্ভবত বেশ কিছুটা ক্ষেত্রে ঠিক। তার কারণ একদিকে যেমন প্রশাসনের কথা মানুষ মেনে চলছে না, 2 নম্বর হচ্ছে মানুষের কথা হয়তো প্রশাসন বুঝতে পারছে না। এই জায়গাটায় যে একটা বড় ফাঁক রয়েছে। স্যার ডক্টর বন্দ্যোপাধ্যায় একটু আগে যে কথাগুলো বললেন, এই ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে কিনা আমাদের বোঝার উপায় নেই। কারণ যে 4টে স্তর নিয়ে উনি কথা বললেন, আমরা কোন স্তরে আছি জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন যে পরিমাণ সংক্রমণ হচ্ছে সেই পরিমাণ মানুষের যে শতাংশ আমাদের হাসপাতালে ভর্তি করার কথা, তাদের জন্য কিন্তু আমাদের বেড ক্রমশ কমে যাচ্ছে এবং একটা সময় এটা স্যাচুরেটেড হয়ে যাবে। এবং এরই আরেকটা পার্সেন্টেজ যার জন্য আমাদের ভেন্টিলেটর বা অ্যাডভান্স লাইফ সাপোর্ট দরকার, সেই সংখ্যাটাও কিন্তু আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে বেশিরভাগ মানুষকে কিন্তু আমরা আর ওটা দিতে পারছি না। সুতরাং সেটা লকডাউন করে হোক, কমিউনিটি ট্রান্সমিশন কম করে হোক, আরো অন্য পদক্ষেপ নিয়ে হোক, আমাদের ইনফেক্টিভ রেটটাকে কিন্তু আটকাতে হবে। পদক্ষেপের প্রসঙ্গ যখন বললেন এবং কেউ শুনছে না, সাধারণ মানুষ শুনছে না, তাহলে কি আমরা কোথাও দিশাহীন? কেন্দ্র বা রাজ্য যেই হোক না কেন, আমি ডাক্তার শান্তনু সেনের কাছে আসবো, তবে এই যে শুনছে না, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের কি আরো কড়া হওয়া উচিত? এই সমস্ত মানুষ যারা সচেতন হতে চান না, দেখুন কিভাবে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন মানুষ। এমনই নানা অজুহাত, নানা কারণ। মাস্ক পরতে অনীহা, মাস্ক পরতে বিরক্তি। করোনা সংক্রমণ যতই বাড়ুক, ডোন্ট কেয়ার অনেকেই। কারণ মাস্ক নাকে, কারোর কপালে, কারোর আবার থুতনিতে, আবার কেউ মাস্ক কি তা জানেনই না। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমও ঘুরছে। কলকাতার রাস্তায় বেরিয়েও দেখা গেল দিব্যি মাস্ক ছাড়া আড্ডা চলছে, কোনো হুঁশই নেই। অরবিন্দ সরণিতে এমনই অনিয়মের ছবি। দুর্গাদাস মুখার্জি স্ট্রিটে মাস্ক ছাড়াই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছেন এক বয়স্ক ব্যক্তি। বিকেপাল অ্যাভিনিউতেও মাস্ক না পরার কত কারণ যে জানা গেল। এখানে সকাল থেকে আমরা দেখছি বেশিরভাগ মানুষের মাস্ক পরার কিন্তু কোনো
ইচ্ছে নেই। দাদা হ্যালো, ও মালা দাদা হ্যালো, হ্যাঁ আরে শুনুন না, এটা কি? না না না, কেন, কোথায় কোথায় যাচ্ছেন আপনি? এই মালা আনতে যাচ্ছে। হ্যাঁ মালা মাছ কোথায় আপনার? মাস্টার এই তো পাশে থাকে, হ্যাঁ? পাশে থাকে। মাছ কোথায়? চা চা পি রে হ্যাঁ। আমার মাছ আছে দাদা, আমি গরমে কোথায় কাজ মাছ? করছিলাম তো। আপনার মাছ কোথায়? কথা বললে কি মাছ পড়লে কি কথা বেরোয় না? হ্যাঁ বলবো কথা বলছিলাম ওই জন্য। মাস্টার স্যার আমি ক্লাবে রাখা আছে। নিমতাতেও দেখা গেল মাস্ক না পরার বেনিয়মের ছবি। সোমবার মাস্ক নিয়ে সচেতনতায় প্রচার শুরু করলো কলকাতা পুলিশ। #মাস্ক আপ কলকাতা নামের এই ক্যাম্পেনে মাস্ক বিলি শুরু হলো। এদিনও ফের পুলিশ কমিশনার অনুজ শর্মা হুঁশিয়ারি দেন, মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মাস্ক অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লোকের কাছে মাস্ক থাকে, পকেটে রাখে, ঠিক ভাবে পড়ে না। মাস্ক পরলে সুবিধা হবে, করোনাকে যদি আটকাতে হয় তাহলে মাস্ক পরা খুব দরকার আছে। পুলিশ প্রশাসন যতই সতর্ক করুন, সচেতন যে নিজেকেই হতে হবে এই কথা বুঝলে ভালো, নয়তো বিপদ। করোনা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। ক্যামেরায় সঞ্জয় মণ্ডল ও সমীরণ বিশ্বাসের সঙ্গে শঙ্কু সাতরা ও সুজয় পাল, নিউজ 18 বাংলা। ডাক্তার শান্তনু সেন, কেন্দ্র বা রাজ্য একই লাইনে হাঁটছে, দিশাহীনতা। কেন বৃহস্পতিবার, কেন শনিবার লকডাউন, কেন বুধবার লকডাউন, জানেন কেউ? আমি আপনার উত্তরটা কয়েকটা ভাগে দিতে চাইব। এই রাজ্য দিশাহীনভাবে হাঁটছে এটা আমি মানতে রাজি নই। কেন্দ্র তো দিশাহীনভাবে হেঁটেছে প্রথম থেকে, তার জলজান্ত প্রমাণ ভারতবর্ষের আজকে এই করুণ পরিণতি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে ভারতবর্ষ এটা হতো না। কিন্তু রাজ্য যে দিশাহীনভাবে হাঁটছে না, তার বড় প্রমাণ হচ্ছে রাজ্য স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। এই রাজ্যে কেন্দ্রের কোনো সহযোগিতা আসেনি, তা সত্ত্বেও এই রাজ্যে 2টো টেস্টিং সেন্টার থেকে আজকে রাত্রে এতগুলো টেস্টিং সেন্টার রয়েছে। কয়েকশো দিয়ে শুরু করতে করতে আজকে প্রায় 14,000 15,000 পার ডে টেস্ট হচ্ছে, এবং সেখানে আমাদের টার্গেট হয়েছে এই রাজ্যে আমাদের প্রায় 25,000 করে টেস্ট হবে। এই রাজ্যে কোভিড হসপিটাল গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে প্রত্যেক দিন বাড়ছে, তাই কোভিড হসপিটালে বেডও বাড়ছে, প্রত্যেক দিন ভেন্টিলেশন আইসিইউ এর সংখ্যাও বাড়ছে। সুতরাং রাজ্য পদক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয় যে এই রাজ্য কিন্তু কোনো দিশাহীনতায় ভুগছে না। নাম্বার 2, আমি সোমনাথ বাবুর উত্তরে একটা বলবো। উনি আজকে বললেন যে ধারাবি মডেলকে সারা পৃথিবী বন্দনা করছে। আসলে সমস্যাটা হচ্ছে উনি যে রাজ্যে থাকেন সেই রাজ্যের ভালো দিকটা তো উনি দেখতে পান না বোধহয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি একটা স্টাডি করেছিলাম এবং কলকাতা পৌরসভার তরফ থেকে এটা আমি WHO কে মেল করে পাঠিয়েওছি। ধারাবিতে 2.5 স্কোয়ার কিলোমিটার একটা জায়গার মধ্যে 6.5 লক্ষ লোক থাকে। সেই ধারাবিতে গত 18 মার্চ থেকে শুরু করে 10ই জুলাই পর্যন্ত প্রায় 2,500 কেস হয়েছিল। হোয়ারাজ আমাদের কলকাতায় বেলগাছিয়া বস্তি, যেখানকার আমি কাউন্সিলর, সেই বেলগাছিয়া বস্তি হচ্ছে 900 স্কোয়ার মিটার। সেখানে কেস হয়েছিল, সেখানে পপুলেশন হচ্ছে ধারাবিতে 6.5 লাখ, এখানে পপুলেশন 1 লাখ। কিন্তু এইখানে যদি আপনি ধরেন তাহলে তার 16 কেস হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু টোটাল কেস হয়েছিল 14টা। এবং ধারাবিতে যেখানে 215 জন মারা গিয়েছে, এখানে কিন্তু মারা গিয়েছিল মাত্র 2 জন। আমাদের একটা বিরতিতে যেতে হবে। আমরা এই বস্তির বিষয়টা তুলে ধরেছি। বস্তি অনেক সতর্ক, বস্তি অনেক সেফ, বরং আবাসনের বাসিন্দারা আনসেফ শুধু নয়, আবাসনেই করোনার বাস, তারা যথেষ্ট অসচেতন। এই প্রসঙ্গটা আমরাও তুলে ধরেছি। একটু আশার আলো দেখাবো সাধারণ মানুষকে। তর্ক বিতর্ক হচ্ছে তার মাঝেই অক্সফোর্ডের হিউম্যান ট্রায়াল এবং তার সঙ্গে সেকেন্ড ওয়েভ, অর্থাৎ শীতকালেও করোনা সংক্রমণ বাড়তে পারে এরকম একটা আশঙ্কা হচ্ছে। করোনা যুদ্ধে বড়সড় সাফল্য অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের সফল ট্রায়াল ইতিমধ্যেই অক্সফোর্ড পাবলিশ করেছে। প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সফল, যদিও এখনো অনেক পথ বাকি বলছেন চিকিৎসকরা। 1077 জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভরা বর্ষায় কি আরো বাড়বে করোনা? শীতের হাত ধরে বাড়বে ভাইরাসের প্রকোপ। দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আশঙ্কার কথা শোনালো IIT ভুবনেশ্বর ও ভুবনেশ্বর এইমসের যৌথ গবেষণা। দেখুন। দেশে প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে করোনা, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন করে আশঙ্কার কথা শোনালো
আইআইটি ভুবনেশ্বর ও ভুবনেশ্বর এইমস। আবহাওয়ার সঙ্গে করোনার সম্পর্ক নিয়ে যৌথভাবে গবেষণা করেছে দুই সংস্থা। তাতেই উঠে এসেছে আশঙ্কার ছবি। গবেষণায় দাবি, বর্ষায় করোনার দাপট বাড়তে পারে, শীতেও বাড়তে পারে করোনার সংক্রমণ। অর্থাৎ তাপমাত্রা পারদের সঙ্গে করোনার গ্রাফের সরাসরি যোগ। গবেষকদের দাবি, তাপমাত্রা কমলে বাড়তে পারে সংক্রমণ, কারণ 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে সংক্রমণ 0.99% কমে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে ডাবলিং রেট 1.13 দিন বাড়ে। 10% আর্দ্রতা বাড়লে করোনার ডাবলিং রেট কমে 1.18 দিন। আইআইটি ও এইমস এর গবেষকরা জানিয়েছেন, এপ্রিল থেকে জুন মাসে 28টি রাজ্যের করোনা তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গিয়েছে, যদিও তাদের তথ্য অনেকেই মানতে নারাজ। করোনা ভাইরাসের যে বিরাট একটা আক্রমণের ধরনের পরিবর্তন হচ্ছে তা কিন্তু নয়। ইউরোপে ঠান্ডায় হুহু করে বাড়ছে, আবার ব্রাজিল আর ইন্ডিয়া দেখো যেখানে টেম্পারেচার একই রকম সেখানেও হুহু করে বাড়ছে, ওদের চেয়ে আমরা বেশি বাড়ছি। আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারছি না যে টেম্পারেচার বা হিউমিডিটি এবং রেনফলের সাথে সাথে এই কোভিড-19 ভাইরাসটা কীরকম আচরণ করবে। এই কোভিড-19 ভাইরাসটা কিন্তু সব ধরনের তাপমাত্রাতেই নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত, গ্রীষ্ম, বর্ষা করোনা মোকাবিলায় সতর্কতাই ভরসা। নিউজ 18 বাংলা। ডাক্তার চট্টোপাধ্যায়, এখানে যদি এইরকম ভাবে বাড়ে, তার সঙ্গে ডেঙ্গির প্রকোপও আছে, যেটা বছরভর এরকম বছরের পর বছর চলে, আমরা সামলাতে পারবো কি? না, এর সাথে ডেঙ্গু হলে দুটো সমস্যা রয়েছে। এক নম্বর হচ্ছে একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, বলুন 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 ডাক্তার। একটা জিনিস বুঝতে হবে যে সেটা হচ্ছে ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে মূলত এই জমা জলগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। কিন্তু এখন কোভিড এর সাথে কোভিড ডেঙ্গু কো-ইনফেকশনে যেটা হচ্ছে, অনেক সময় আর্লি কোভিডে ডেঙ্গুর যে আইজিএম আইজিজি যেটা আমরা সেরোলজি বলি, ডেঙ্গু সেরোলজি হচ্ছে অনেক ডেফিনিট টেস্ট। আমরা যেটা অ্যান্টিজেন টেস্টিং করি ডেঙ্গু NS1, সেটা অতটা সেন্সিটিভ হিসেবে আমরা ধরি না, কিন্তু ডেঙ্গু সেরোলজিটাকে ধরি। কিন্তু কোভিডে দেখা যায় ডেঙ্গু সেরোলজিটা ফলস পজিটিভ হয়ে যায়। মানে ইনিশিয়ালি হয়তো পেশেন্টের আমরা দেখলাম ডেঙ্গু পজিটিভ, তাকে ডেঙ্গুর মতো করে চিকিৎসা করলাম, তাকে ফ্লুইড দেওয়া হলো, অন্যান্য কিছু দেওয়া হলো। এবার যখন তার দেখা যাচ্ছে জ্বর ছাড়ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, যেগুলো কিন্তু ইউজুয়ালি ডেঙ্গু সিমটম হয় না, অন্তত আর্লি ডেঙ্গু সিমটম হয় না, সেটা দেখা গেল যে এরকম হতে থাকলো। তখন কোভিড টেস্ট করে দেখা গেল কোভিড পজিটিভ হলো। এইগুলো কিন্তু একাধিক ভাবে হতে পারে এবং ডেঙ্গু কোভিড কো-ইনফেকশনের কিন্তু প্যাটার্নটা আমাদের কাছে একদমই আননোন, এবং সেখানে মানুষের উপর এই দুটো ভাইরাস একসাথে কিভাবে বিহেভ করবে আমরা কিন্তু জানি না। ঠিক ডাক্তার চৌধুরী, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আর ভাল লাগছে না, এত মানুষ মারা যাচ্ছেন, আমাদের কপালে কি আরো দুঃখ আছে? আবারও বলছি সেই একই কথা যে আধার আমার ভালো লাগে বলে কাঁদতে আর ভালো লাগছে না। আমার মনে হয় যে এই মুহূর্তে অনেক মেঘ আছে আকাশে, তার মাঝখানে আলোটা খুঁজে নেওয়াটাই আমার মনে হয় আমাদের প্রত্যেকের কাজ। এবং সেই জন্যই যখন এই সমস্ত নানান বিজ্ঞানীদের আবিষ্কারের কথা শুনি এই মুহূর্তে আমার মনে হয় কেন একজন বিজ্ঞানী, আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকিয়ে আছি সেই বিজ্ঞানীর দিকে যিনি তাকিয়ে এসে এক্ষুনি বলবেন যে মানুষগুলোকে রক্ষা করার জন্য এই মোহন বাঁশিটা তোমার হাতে দিলাম অথবা মানুষের হাতে দিলাম, এবং সেটা বাদ দিয়ে কতটা খারাপ হতে পারে এই আলোচনাটা আমার মনে হয় এই মুহূর্তে করে আমাদের সাধারণ মানুষ এত কষ্টে আছে, এই মুহূর্তে আমরা কাউকে আলোকিত করব না। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে সেই আলোকিত হতে রাজি নই, সে আলোচনায় যেতে রাজি নই। এবং আমার শুধু একটাই মনে হচ্ছে, একটা কথাই বলতে পারি, অন্ধের হস্তি দর্শন চলিতেছে। এখনো পর্যন্ত করোনাকে প্রত্যেকে অন্ধের হস্তি দর্শনের মতন নাক দিয়ে কেউ দেখছে, কান দিয়ে কেউ দেখছে, কেউ ভালো করে করোনা বুঝে উঠতে পারেনি। এটা গোদা ভাষায় আমি যতদূর করোনা একসাথে হলে পরে আমাদের কি সেই পরিকাঠামো আছে, স্বাস্থ্য পরিকাঠামো আমরা কতটা তৈরি? ভারতেই নেই তো পশ্চিমবঙ্গ কি হবে? ডাক্তার শান্তনু সেন, খুব সংক্ষেপে। না, খুব সংক্ষেপে আমি আপনাকে বলবো, এই যে আপনি ভ্যাকসিন নিয়ে যেটা বলছিলেন, আমরা প্রত্যেকে আসার আলোর দিকে তাকিয়ে আছি কবে আমরা সেই ভ্যাকসিনটা পাবো, কিন্তু সেটা নিয়ে তড়িঘড়ি করে 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে আর একটা গিমিক করতে হবে, সেটা করতে গেলে কিন্তু বিপদ আছে। ডেঙ্গু এবং যেহেতু এটা ডেঙ্গু এবং কোভিড যদি একসাথে হয়
ডেঙ্গু এবং কোভিড যদি একসাথে হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, কিন্তু সিমটোমেটিক দিক থেকে যদি আমরা দেখি, ক্লিনিক্যাল ফিচারের দিক থেকে যদি দেখি, তাহলে ডেঙ্গু আর কোভিডের কিছু ক্যারেক্টারিস্টিক্যালি ডিফারেন্স রয়েছে। আচ্ছা। সেকেন্ড হচ্ছে ডেঙ্গু বেশ। এবং কোভিডের দুটো যে ধরনের ট্রিটমেন্ট, দুটো ট্রিটমেন্ট প্যাটার্নও আলাদা, এবং সেক্ষেত্রে আমার মনে হয় না আমরা যে প্রিকশনারি মেজার নিয়েছি, আমাদের এই বছর ডেঙ্গু কম হবে বলেই আমরা এক্সপেক্ট করতে পারি। আর যেটুকু হবে সেটা আমরা সামলে দিতে পারবো আমাদের একদম পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার সামলে নিতে পারবে, এই আশ্বাস রাজ্য সরকারের পক্ষ থেকে আইএমএ রাজ্য সম্পাদক তিনি দিলেন, এবং আমরাও আশা করব যে কোভিড হোক বা ডেঙ্গি দুটোকেই আমরা পরাজিত করতে পারবো। জানি না যেটা ডাক্তার চৌধুরী বললেন, হস্তি দর্শন, যদিও অনেকেই বিভিন্নভাবে দেখছেন এই কোভিডকে, এই কোভিডের হাত থেকে রক্ষা পাওয়ার বোধহয় এখনো কোনো আশা নেই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।